নমস্কার। আজ আমরা আধুনিক ইতিহাসের অন্যতম একটি অসাধারণ দলিল ভারতের সংবিধান নিয়ে কথা বলবো। এটা আসলে এমন এক নথি যা এই বিশাল আর বৈচিত্র্যময় দেশটাকে এক সুতায় বেঁধে রেখেছে। একবার ভাবুন তো, একটা দেশ যার সবে জন্ম হয়েছে, যেখানে হাজারো ভাষা, নানা ধর্ম আর কত রকমের সংস্কৃতি, সেই দেশের জন্য একটাই নিয়মকানুন বা রুলবুক বানানো কি আদৌ সম্ভব? ভারতের প্রতিষ্ঠাতাদের জন্য এটাই ছিল বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের আজকের আলোচনার মূল সুরটা কিন্তু এই উক্তিটার মধ্যেই লুকিয়ে আছে। বলা হচ্ছে এটি একটি সুন্দরভাবে তৈরি মোজাইক, মানে সারা বিশ্বের সেরা ধারণাগুলোকে এক জায়গায় আনা হয়েছে, কিন্তু তারপরেও এর একটা নিজস্ব চরিত্র, নিজস্ব আত্মা আছে। সংবিধানকে বুঝতে হলে এই মোজাইকের ধারণাটা কিন্তু খুব জরুরি। বেশ, তাহলে চলুন এই বিশাল ধাঁধার প্রথম অংশে ঢোকা যাক। কাজটা ঠিক কতটা বড় আর উচ্চাকাঙ্ক্ষী ছিল সেটাই এখন আমরা দেখব। দেখুন, এত জটিল একটা দেশের জন্য তো আর ছোটখাটো একটা নিয়মাবলী দিয়ে কাজ চলে না। তাই সমাধান হিসেবে তৈরি করা হলো এক অবিশ্বাস্য রকমের বিস্তারিত আর পুঙ্খানুপুঙ্খ একটা দলিল। আর তার ফল কি হলো? এটা হয়ে দাঁড়ালো বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। মানে ১৯৪৯ সালের মূল সংবিধানই ছিল ৩৯৫টা অনুচ্ছেদ। ভাবা যায়, যেখানে গণতন্ত্রের একেবারে মৌলিক নীতি থেকে শুরু করে প্রশাসনিক খুঁটিনাটি নিয়মকানুন সবকিছুই এর মধ্যে রাখা হয়েছিল। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখা যাক। এই ধাঁধাটা সমাধান করার জন্য সংবিধান নির্মাতারা কিন্তু বাইরের বিশ্বের দিকেও তাকিয়েছিলেন। বিভিন্ন দেশের সেরা ধারণাগুলো একাত্ম করে একটা সম্পূর্ণ নতুন আর ইউনিক ডিজাইন তৈরি করেছিলেন তারা। ডক্টর বি.আর. আম্বেদকরের এই কথাটা কিন্তু দারুণ। উনি বলেছিলেন, বিশ্বের সমস্ত পরিচিত সংবিধান তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। এর মানে কিন্তু হুবহু নকল করা নয়। এর মানে হলো, যা কিছু ভালো পাওয়া গেছে সেগুলোকে নিয়ে ভারতের প্রয়োজনে নতুন করে সাজানো হয়েছে। ব্যাপারটা সত্যিই খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারের ধারণাটা, আবার সংসদীয় সরকার বা পার্লামেন্টারি সিস্টেম এসেছে যুক্তরাজ্য থেকে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, আর ফ্রান্সের বিপ্লবের সেই বিখ্যাত আদর্শ স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ব, সেটাও আমাদের সংবিধানে জায়গা পেয়েছে। চলুন এবার দেখি সংবিধান ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য কিভাবে কিছু অসাধারণ ব্যবস্থা তৈরি করেছে। এটা সত্যিই একটা দেখার মতো বিষয়। এখানে ক্ষমতার ভারসাম্যের মূল খেলাটা লুকিয়ে আছে। একদিকে দেখুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মতো কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করা হয়েছে, কিন্তু আবার অন্যদিকে দেশভাগের সেই ভয়ঙ্কর স্মৃতি আর ছোট বড় দেশীয় রাজ্যগুলোকে এক করার চ্যালেঞ্জ, এ সব কিছুর কথা মাথায় রেখে একটা শক্তিশালী কেন্দ্রের প্রয়োজন ছিল। তাই একক সংবিধান আর একক নাগরিকত্বের মতো বিষয়গুলিও রাখা হয়েছে। এই দুই বিপরীত শক্তির মধ্যে একটা ভারসাম্য তৈরি করা, এটাই ভারতীয় সংবিধানের অন্যতম বড় বৈশিষ্ট্য। বিশেষজ্ঞরা ভারতের এই অনন্য ব্যবস্থাকে একটা বিশেষ নাম দিয়েছেন, আধা যুক্তরাষ্ট্রীয় বা কোয়াজি ফেডারেল। এর মানে কি? মানে হল, এর গঠনটা যুক্তরাষ্ট্রীয় ধরনের, কিন্তু এর আসল ঝোঁকটা একটা শক্তিশালী কেন্দ্রের দিকে। ক্ষমতার ভারসাম্যের আরও একটা দারুণ দিক দেখা যাক। যেমন ধরুন, ব্রিটিশ মডেলে পার্লামেন্ট বা সংসদই সবচেয়ে শক্তিশালী। তারা যে কোনো আইন বদলাতে পারে। আবার উল্টো দিকে আমেরিকান মডেলে বিচার বিভাগ বা জুডিশিয়ারি সবচেয়ে শক্তিশালী। তারা যে কোনো আইন বাতিল করে দিতে পারে। তো ভারত কোনটা নিল? ভারতের একটা অসাধারণ সমাধান বের করল, একটা সিনথেসিস বা সংশ্লেষণ। এখানে এমন একটা নিয়ন্ত্রণ ও ভারসাম্যের সিস্টেম তৈরি করা হলো, যেখানে সংসদ বা বিচার বিভাগ কেউই এককভাবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী নয়। সুপ্রিম কোর্ট যেমন কোনো আইনকে পর্যালোচনা করতে পারে, তেমনি সংসদও প্রয়োজনে সংবিধান সংশোধন করতে পারে। এখন আমরা সংবিধানের একেবারে ভেতরে ঢুকব, যাকে বলা যেতে পারে এর আত্মা, অর্থাৎ নাগরিক আর রাষ্ট্রের মধ্যেকার সম্পর্কটা ঠিক কেমন হবে। সংবিধানের তৃতীয় ভাগকে বলা হয় এর হৃদয়, আর তার কারণ হল এখানেই রয়েছে মৌলিক অধিকারগুলো। এই অধিকারগুলোই কিন্তু ভারতীয় গণতন্ত্রের আসল ভিত্তি, প্রত্যেক নাগরিকের জন্য এক একটা রক্ষা কবচ। এই ৬টা মৌলিক অধিকার আসলে রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রত্যেক নাগরিকের জন্য এক একটা সুরক্ষাবর্ম। এগুলো শুধু খাতায় কলমে লেখা কিছু নিয়ম নয়,
যেমন সমতার অধিকার নিশ্চিত করে যে আইন সবার জন্য সমান হবে। স্বাধীনতার অধিকার আমাদের কথা বলার স্বাধীনতা দেয়। আর সবচেয়ে জরুরি হল সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটা নিশ্চিত করে যে যদি এই অধিকারগুলো কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা সুরক্ষার জন্য সরাসরি আদালতের কাছে যেতে পারব। এজন্যই একে বলা হয় অধিকারের অধিকার। তবে শুধু অধিকারের কথাই নয়, সংবিধানে কিছু উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রাখা হয়েছে। যেমন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যা একটা সামাজিক আর অর্থনৈতিক গণতন্ত্র তৈরির স্বপ্ন দেখায়। আর তার পাশাপাশি আছে মৌলিক কর্তব্য, যা আমাদের অর্থাৎ নাগরিকদের নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই সংবিধান কোনো জাদুঘরে সাজিয়ে রাখা স্থির একটা দলিল নয়, বরং এটা একটা জীবন্ত দলিল যা সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে পারে, মানিয়ে নিতে পারে। যেমন ১৯৭৬ সালে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছিল, আর আজও নতুন নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে সংবিধানে পরিবর্তন আনা হচ্ছে। এই স্লাইডটা কিন্তু একটা দারুণ প্রশ্ন তুলে ধরেছে। একটা সংবিধান যদি সত্যিই জীবন্ত দলিল হয়, তাহলে এই ২১ শতাব্দীতে দাঁড়িয়ে এর সবচেয়ে বড় পরীক্ষা কি হতে পারে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। এই অসাধারণ দলিলটার ভবিষ্যৎ প্রাসঙ্গিকতা নিয়ে চিন্তা করতে উৎসাহ দেয়।